হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশনাল সলিউশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, কালকে যে হোমওয়ার্কে আমি কোশ্চেনটা দিয়েছিলাম সেটার উত্তর কি হবে? অনেকে কমেন্টে বলেছে যে এটার উত্তর কি হবে। তো এখানে বলেছিল যে 2022 সালে ফিফা বিশ্বকাপের আয়োজন কোন দেশ করেছিল? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, কাতার। অনেকে হোমওয়ার্কে অ্যান্সারটি দিয়েছে অপশন নাম্বার বি, কাতার। তাদের সবারই সঠিক হয়েছে। তো এটা হোমওয়ার্কের কোশ্চেন গেল। তো এখন আজকের সেশনটি শুরু করছি। দেখো আজকের প্রথম কোশ্চেন নাম্বার 1, নিম্নের কোনটি হলো ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান? তো বলেছে যে ভারতের ক্ষেত্রে সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি হবে এখান থেকে? এ পদ্মবিভূষণ, বি পদ্মভূষণ, সি ভারতরত্ন, না ডি পরমবীর চক্র? তো ভালো করে কোশ্চেনটা পড়বে কিন্তু, হ্যাঁ। বলেছে যে ভারতের সর্বোচ্চ অসামরিক বলেছি কিন্তু, অসামরিক। তাহলে এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ভারতরত্ন। ভারতরত্ন হলো অসামরিক ক্ষেত্রে সবচেয়ে সর্বোচ্চ সম্মান। আর যদি এখানে বলতো যে সামরিক দিক থেকে সর্বোচ্চ সম্মান কি, তখন কিন্তু হতোই যে পরমবীর চক্র। পরমবীর চক্র হলো সামরিক দিক থেকে সর্বোচ্চ সম্মান। এটিও মনে রাখবে, পরীক্ষা আসতে পারে। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন। এখানে বলেছে ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন? এ লোকসভার স্পিকার, বি রাষ্ট্রপতি, সি উপরাষ্ট্রপতি, না ডি এদের কেউই নন? তো বলেছে যে ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন। তো প্রথমে জেনে রাখি যে উচ্চকক্ষটা কি। উচ্চকক্ষটা হলো রাজ্যসভা। আমাদের যে ভারতীয় সংসদ রয়েছে, সংসদ 3টি জিনিস নিয়ে গঠিত হয়, রাষ্ট্রপতি আর 2টি কক্ষ। সেই 2টি কক্ষের মধ্যে একটি হলো লোকসভা, আরেকটি হলো রাজ্যসভা। লোকসভাকে বলে হলো নিম্নকক্ষ, মানে লোয়ার ডিভিশন, আর রাজ্যসভাকে বলা হয় আপার ডিভিশন, মানে উচ্চকক্ষ। আর এখানে বলেছে কিন্তু উচ্চকক্ষ, উচ্চকক্ষ মানে রাজ্যসভা। সেখানে সভাপতিত্ব করেন অপশন নাম্বার সি, উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন। মনে রাখবে এটা। এখানে উচ্চকক্ষ না দিয়ে রাজ্যসভা যদি দেয় তাহলেও সেম অ্যান্সার হবে যে উপরাষ্ট্রপতি। আর তোমরা মনে রাখবে যে রাজ্যসভাতে টোটাল সদস্য সংখ্যা কত থাকে? সদস্য সংখ্যা থাকে 250 জন। তার মধ্যে 12 জনকে রাষ্ট্রপতি নিযুক্ত করতে পারেন। মানে এখানে বলেছে যে 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন 250 জনের মধ্যে রাজ্যসভায়। আর রাজ্যসভায় 30 বছর ন্যূনতম বয়স লাগে আর রাজ্যসভার সদস্য হতে গেলে। আর 6 বছর পর্যন্ত মেয়াদ থাকে কর্ম করার জন্য, মানে কাজ করার জন্য 6 বছরের মেয়াদ থাকে। আর লোকসভার ক্ষেত্রে ন্যূনতম 25 বছর বয়স লাগে আর 5 বছরের মেয়াদ থাকে। তো লোকসভা আর রাজ্যসভাতে বলে দিলাম আমি তোমাদের। আর এই উপরাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম 35 বছর হতে লাগে আর তাদের সময় থাকে হলো 5 বছর মেয়াদ থাকে। আর আরেকটি জেনে রাখো যে তোমাদের যে ভোটাধিকার, যে অধিকার রয়েছে, আগে কিন্তু 21 বছর বয়স হলেই ভোট দিতে পারতে, আর এখন কিন্তু 18 বছর করা হয়েছে। তাহলে 21 বছর থেকে 18 বছর করা হয় কোন সংবিধান সংশোধনীর দ্বারা? এটি মনে রাখবে যে 61তম সংবিধান সংশোধনীর দ্বারা এটি 21 বছর থেকে 18 বছর করা হয় ভোটাধিকারের বয়স। আর এটি হয়েছিল 1989 সালে। মনে রাখবে 1989 সালে। আমি যে কথাগুলো বললাম এগুলো বারে বারে কেন বলছি, জানি তোমাদের এখানে শুনে শুনে মুখস্থ হয়ে যায় আর তোমরা খাতাতেও লিখতে পারো, তাহলে পরবর্তীতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। এর জন্য বারে বারে আমি ভালো করে বলছি জিনিসগুলো। তো এটা দেখলে। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো। স্থানীয় পর্যায়ে জনগণের রাজনৈতিক শিক্ষার জন্য কারা এই রেজুলেশন নিয়ে আসেন স্থানীয় স্বায়ত্তশাসনের ওপর? কারা
জনগণের রাজনৈতিক শিক্ষার জন্য স্থানীয় পর্যায়ে রেজুলেশন নিয়ে আসে? এ লর্ড ক্যানিং, বি লর্ড রিপন, সি লর্ড লিটন, না ডি লর্ড মেও? তো এখানে ভালো করে কোশ্চেনটা পড়বে যে স্থানীয় পর্যায়ে জনগণের রাজনৈতিক শিক্ষার জন্য কারা এই রেজুলেশন নিয়ে আসেন স্থানীয় স্বায়ত্তশাসনের ওপর? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, লর্ড রিপন। লর্ড রিপন তিনি এই স্বায়ত্তশাসনের ওপর রেজুলেশনটি নিয়ে আসেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। আর লর্ড রিপন কিন্তু আরেকটি জিনিস করেছিল যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রয়েছে সেটি বাতিল করেছিলেন কিন্তু এই লর্ড রিপন। আর সেই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন বা পাশ করেছিলেন কে? সেটা বললে হবে অপশন নাম্বার সি, লিটন। লর্ড লিটন তিনি পাশ করেছিলেন, আর লর্ড রিপন তিনি প্রত্যাহার করেছিলেন বা বাতিল করেছিলেন। তো দুটোই ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 4 নাম্বার কোশ্চেন, নিম্নের প্রদত্ত কোনটি এক প্রকার কয়লা নয়? কয়লা নয় বলেছি কিন্তু এই যে 9 টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লাস্টে থাকে। তোমরা কিন্তু অনেক সময় দেখতে পারো না পরীক্ষায় তাড়াহুড়া করতে গিয়ে। তো কোশ্চেনটা তোমরা ভালো করে পড়বে যে বলেছে এক প্রকার কয়লা নয়। এ পিট, বি অ্যানথ্রাসাইট, সি সিডেরাইট, না ডি লিগনাইট? তো বলেছে এখানে যে এক প্রকার কয়লা নয় বলেছে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, সিডেরাইট। এই সিডেরাইট হলো লোহার আকরিক, এর জন্য এটা এক প্রকার কয়লা নয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। আর কয়লার ক্ষেত্রে সবথেকে উন্নত মানের কয়লা বা কার্বনের হার সবথেকে বেশি থাকে কোন কয়লাতে, মানে উৎকৃষ্ট মানের কয়লা, সেটাকে বলা হয় যে অ্যানথ্রাসাইট। অ্যানথ্রাসাইটকে বলা হয় সবথেকে উৎকৃষ্ট মানের কয়লা, এখানে কার্বনের হার সবথেকে বেশি থাকে। আর এই যে লিগনাইট যেটা রয়েছে, লিগনাইটকে বলা হয় বাদামি কয়লা বা ব্রাউন কোল, এটাকে বলা হয় লিগনাইট। আর যে পিট যে রয়েছে, পিট হলো সবথেকে কম মানে নিকৃষ্ট মানের কয়লা, মানে কার্বনের হার সবথেকে কম থাকে এই পিট কয়লাতে। আর পশ্চিমবঙ্গ অথবা গোটা ভারতবর্ষের ক্ষেত্রে সবথেকে বেশি পাওয়া যায় কোন কয়লা? সেটি হবে বিটুমিনাস। মনে রাখবে সবথেকে বেশি পাওয়া যায় হলো বিটুমিনাস। তো আশা করি আমি তোমাদের কয়লা সম্পর্কে সবগুলোই বলে দিলাম, পরীক্ষায় এখন যেটাই আসে তোমরা পারবে। তারপরে দেখুন নেক্সট 5 নাম্বার কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রাণীটি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবারই আসে পরীক্ষায়। তো পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? এ রয়্যাল বেঙ্গল টাইগার, বি ফিশিং ক্যাট, সি ময়ূর, না ডি কাঠবিড়ালি? তো বলেছে এখানে যে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ফিশিং ক্যাট। ফিশিং ক্যাট অথবা বাগরোলও বলা হয় অথবা মেছো বিড়ালও বলা হয়। এই তিনটি মনে রাখবে, যদি অপশনে থাকে এটাই উত্তর হবে, ফিশিং ক্যাট, বাগরোল অথবা মেছো বিড়াল। এটি হলো পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী। আর যদি বলে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি রয়েছে, পাখি বললে হবে সাদা বুক মাছরাঙা, অথবা একে ইংলিশে বলে হোয়াইট ব্রেস্টেড কিংফিশার। সাদা বুক মাছরাঙা বা হোয়াইট ব্রেস্টেড কিংফিশার এটি হলো পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। আর যদি বলে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি রয়েছে, তাহলে হবে শিউলি অথবা এটাকে পারিজাতও বলা হয়, শিউলি অথবা পারিজাত। অপশনে থাকলে যেটা সেটাই উত্তর দেবে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। আর যদি বলে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কি রয়েছে, গাছ হবে ছাতিম। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ হলো ছাতিম, আর এটাকে ইংলিশে বলে ইন্ডিয়ান ডেভিল ট্রিও বলে অথবা ব্ল্যাকবোর্ড ট্রিও বলা হয়। তো মনে রাখবে ছাতিম অথবা ইন্ডিয়ান ডেভিল ট্রি অথবা ব্ল্যাকবোর্ড ট্রি। তো সবগুলোই বলে দিলাম পশ্চিমবঙ্গের রাজ্য পাখি, প্রাণী, গাছ আর ফুল। কোনটা পরীক্ষায় আসে তোমরা বলতে পারবে আজকের পর থেকে। আর তোমাদের যদি এই কোশ্চেনগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও। তোমাদের লাইক দেখলে কিন্তু আমি উৎসাহিত হই আর নতুন নতুন ভালো কোশ্চেন নিয়ে আসবো তোমাদের জন্য। এর জন্য তোমরা সবাই একটি লাইক করে দেবে আমাকে উৎসাহিত আর মোটিভেট করার জন্য। তোমাদের লাইকটা মানে খুবই জরুরি। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন,
মগধ মহাজনপদ নিম্নের কোন নদী দ্বারা বেষ্টিত ছিল? এ গঙ্গা ও সোন, বি গঙ্গা ও ঝিলাম, সি গঙ্গা ও ঘরঘরা, না ডি গঙ্গা ও যমুনা। তো গঙ্গা তো সবগুলোতেই রয়েছে, তো বাকিগুলো কোনটা হবে? যে মগধ মহাজনপদ নিম্নের কোন নদী দ্বারা বেষ্টিত ছিল? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, গঙ্গা ও সোন। গঙ্গা ও সোন নদী দ্বারা বেষ্টিত ছিল এই মগধ মহাজনপদ। আর মগধের রাজধানী কি যদি বলে, তাহলে হবে রাজগৃহ অথবা গিরিব্রজ অথবা রাজগীর। এই তিনটির মধ্যে যেটাই অপশন থাকবে সেটাই উত্তর হবে, যে মগধের রাজধানী রাজগৃহ, গিরিব্রজ অথবা রাজগীর। তো মনে রাখবে এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? এই দেখো করেনি বলেছে। এ উড়িষ্যা, বি মিজোরাম, সি ত্রিপুরা, না ডি মধ্যপ্রদেশ। তো আগে জেনে রাখি যে কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে অতিক্রম করেছে। তো তোমরা জেনে রাখো যে কর্কটক্রান্তি রেখা ভারতের মধ্যে মোট 8টি রাজ্যের ওপর দিয়ে প্রভাবিত হয়েছে। তো 8টি রাজ্য কী কী রয়েছে দেখো, গুজরাট, রাজস্থান, পশ্চিমবঙ্গ, মিজোরাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আর হলো ঝাড়খণ্ড। এই 8টি রাজ্যের মধ্য দিয়ে প্রভাবিত হয়েছে। তো তার মধ্যে উড়িষ্যা কিন্তু নয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যের ওপর দিয়ে প্রভাবিত হয়নি, মানে অতিক্রম করেনি। তো আবারও বলছি 8টি রাজ্য তোমরা লিখে রাখো বা মনে রাখো ভালো করে, গুজরাট, রাজস্থান, পশ্চিমবঙ্গ, মিজোরাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আর হলো ঝাড়খণ্ড। এই 8টি রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। তো মনে রাখবে সবগুলোই বলে দিলাম। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়? আগের দিনে ক্লাসে কিন্তু এটা কিন্তু একটা কোশ্চেন ছিল মৌলিক কর্তব্য নিয়ে, যে মৌলিক কর্তব্য কয়টি আছে বর্তমানে। তো সেখানে আমি বলে দিয়েছিলাম যে কততম সংবিধান সংশোধনী দ্বারা মৌলিক কর্তব্য সংযোজিত হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 42তম। 42তম সংবিধান সংশোধনী দ্বারা মৌলিক কর্তব্য সংযোজিত হয়। আর এটি হয়েছিল 1976 সালে। মনে রাখবে 1976 সালে 42তম সংবিধান সংশোধনী দ্বারা মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়। তখন কিন্তু 10টি যোগ করা হয়েছিল, 10টি। তো মনে রাখবে তখন 10টি যোগ করা হয়েছিল। আর এই 42তম সংবিধান সংশোধনীকে কিন্তু মিনি কনস্টিটিউশনও বলা হয়, মিনি কনস্টিটিউশন। মনে রাখবে এটা, যদি পরীক্ষা আসে যে মিনি কনস্টিটিউশন কোনতম সংবিধান সংশোধনীকে বলা হয়, এটা হবে উত্তর হবে 42তম। আর এটি 1976 সালে হয়েছিল। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, পলাশির যুদ্ধের পর কাকে বাংলার নবাব করা হয়? এ আলীবর্দী খান, বি মির্জাফর, সি সিরাজউদ্দৌলা, না ডি মীর কাসিম। তো বলেছে এখানে যে পলাশির যুদ্ধের পর কাকে বাংলার নবাব করা হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, মির্জাফর। মির্জাফরকে বাংলার নবাব করা হয়েছিল পলাশির যুদ্ধের পর। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো পলাশির যুদ্ধ কত সালে আর কোন তারিখে হয়েছিল। এটা পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। 1757 সালে হয়েছিল 23শে জুন। 23শে জুন হয়েছিল 1757 সালে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসে যে কোন তারিখে হয়েছিল। 23শে জুন মনে রাখবে 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার কোশ্চেন, একটি প্রতিবিম্ব যা পর্দায় প্রতিফলিত হয় না তাকে বলে কি? তাকে কি বলে? এ সদ্বিম্ব, বি অসদ্বিম্ব, সি ভেক্টর প্রতিবিম্ব, না ডি বর্ণালী প্রতিবিম্ব। তো এখানে বলেছে যে একটি প্রতিবিম্ব যা পর্দায় প্রতিফলিত হয় না তাকে বলে কি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অসদ্বিম্ব। অসদ্বিম্ব পর্দায় প্রতিফলিত হয় না। তো এটার সঠিক উত্তর হবে
অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 11 নম্বর কোশ্চেন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস ও মুসলিম লীগ চুক্তি স্বাক্ষর করে? এ লখনৌ, বি সুরাট, সি কানপুর, না ডি বেলগাঁও। তো বলেছে এখানে যে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস ও মুসলিম লীগ চুক্তি স্বাক্ষর করে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, লখনৌ অধিবেশনে। লখনৌ অধিবেশনে কংগ্রেস ও মুসলিম লীগ চুক্তি স্বাক্ষর করে। আর এটি হয়েছিল 1916 সালে। 1916 সালে এই চুক্তিটি স্বাক্ষর হয়েছিল। আর তখনকার সময় সভাপতি ছিলেন কংগ্রেসের অম্বিকাচরণ মজুমদার। অম্বিকাচরণ মজুমদার ছিলেন তখনকার সময় কংগ্রেসের সভাপতি। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, নিম্নের কোন দেশটি সার্ক SAARC সার্ক এর সদস্য নয়? নয় বলেছি কিন্তু। এ নেপাল, বি মায়ানমার, সি পাকিস্তান, না ডি আফগানিস্তান। বলেছে যে নিম্নের কোন দেশটি সার্ক এর সদস্য নয়। তো আগে জেনে রাখো যে সার্কের ফুল ফর্ম কী। সার্কের ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তো মনে রাখবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে ঢাকা শহরে। আর এই সার্কের সদর দপ্তর হলো, হেডকোয়ার্টার হলো কাঠমান্ডুতে, মনে রাখবে কাঠমান্ডু। আর এটির সদস্য নয় হলো অপশন নাম্বার বি, মায়ানমার। মায়ানমার এই সার্কের সদস্য নয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের সাথে বাংলাদেশ সীমানা ভাগ করে না? এই দেখো না কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। নাটা অনেক সময় মানুষের চোখেই পড়ে না, এর জন্য ভালো করে কোশ্চেনটা পড়বে। এ সিকিম, বি ত্রিপুরা, সি আসাম, না ডি পশ্চিমবঙ্গ। তো বলেছে নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের সাথে বাংলাদেশ সীমানা ভাগ করে না? তো এখানে দেখো ত্রিপুরাও করে, আসামও করে, আর পশ্চিমবঙ্গও করে। তো এখানে সিকিম একমাত্র করে না। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, সিকিম। সিকিম বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে না। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, পান্না টাইগার রিজার্ভ অবস্থিত কোথায়? কোথায় অবস্থিত এই পান্না টাইগার রিজার্ভ? এ গুজরাট, বি ঝাড়খণ্ড, সি মধ্যপ্রদেশ, না ডি উত্তরাখণ্ড। তো বলেছে এখানে যে পান্না টাইগার রিজার্ভ অবস্থিত কোথায়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে এই পান্না টাইগার রিজার্ভটি অবস্থিত। আর প্রজেক্ট টাইগার কত সালে হয়েছিল? মনে রাখো যে 1973 সালে। 1973 সালে প্রজেক্ট টাইগার এটি লঞ্চ হয়েছিল। আর সবথেকে বড় টাইগার রিজার্ভ রয়েছে কোনটি? নাগার্জুন সাগর টাইগার রিজার্ভ। মনে রাখবে নাগার্জুন সাগর টাইগার রিজার্ভ সবথেকে বড় টাইগার রিজার্ভ। আর পশ্চিমবঙ্গে দুটি রয়েছে, একটি হলো সুন্দরবন আর একটি হলো বক্সা। সুন্দরবন টাইগার রিজার্ভ আর বক্সা টাইগার রিজার্ভ, এই দুটি রয়েছে পশ্চিমবঙ্গে। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে 1973 খ্রিস্টাব্দে এই প্রজেক্ট টাইগার লঞ্চ হয়েছিল। এটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, নিম্নলিখিত কোন স্তরটি ভারতীয় বায়ুমণ্ডলীয় স্তরগুলির মধ্যে একটি নয়? নয় বলেছে কিন্তু দেখো। এ এন্ডোস্ফিয়ার, বি স্ট্র্যাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, না ডি থার্মোস্ফিয়ার। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। তোমরা আগের দিনের মতো অনেকেই কমেন্টে বলেছিলে, এটাও কিন্তু কমেন্টে তোমরা বলবে যে এটার সঠিক উত্তর কী হবে। আর আগের 14টা কোশ্চেনের মধ্যে তোমাদের কতগুলো ঠিক হলো সেটাও তোমরা কমেন্টে বলবে। তাহলেই আমি বুঝতে পারবো যে তোমাদের ঠিক হচ্ছে কি না। এর জন্য তোমরা কমেন্টে বলবে যে 14টার মধ্যে কতটা হলো তোমাদের সঠিক উত্তর। আর এই 15 নম্বর কোশ্চেনটি হোমওয়ার্কের কোশ্চেন, এটি তোমরা কমেন্টে বলবে যে এটার উত্তর কী হবে, এ বি সি না ডি। তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি ওয়েট করব।
তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।